আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা জরুরি কাজে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। আসলে শিডিউল ছিল কাজটা, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে আজকে ওই কাজটা। ফলে আমি সন্ধ্যেবেলা আপনাদের সময় মতো আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি, তার জন্য দুঃখিত। এবার দ্বিতীয় হচ্ছে, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে খাদ্যপণ্য সরবরাহের ব্যাপারে বিভিন্ন দল, দেশের মধ্যে তো একটা তো চাপ তো রয়েছে, তারপরে বিভিন্ন দল যেভাবে কালকে থেকে এই পিএমওতে ফোন করে মানে একের পর এক মানে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, তাতে একটা মোটামুটি নরেন্দ্র মোদীর একটু নড়ে চড়ে বসেছেন আর কি। দেখুন, পাবলিক সেন্টিমেন্ট এমন, সে তারা তো গিয়ে এমপির কাছে বলবে, এমএলএর কাছে বলবে, এমএলএ গিয়ে এমপির কাছে বলবে, এমপি তো গিয়ে লোকসভায় বলবে, লোকসভায় তো কথাটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রীর কানে যাবে। এই তো হচ্ছে স্তর। সেটা আমি যখন উল্লেখ করেছি পোস্টে, তা সেখানে যে সমস্ত মন্তব্য এসছে যে ছাড়েন দাদা, বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, আপনি আবার কি গুজব রটাবেন। আমি মনে করলাম যে আওয়ামী লীগের এই লোকগুলো নিতান্তই মূর্খ, নিতান্ত মূর্খ। তারা কিন্তু রোজ ভিডিও দেখে, তারা পুরোটা শোনে কি জন্য বিএনপির সঙ্গে হাত মেলানো হয়েছে, কেন তারেক রহমান এসছে, আমি প্রত্যেকটা কথা বলেছি। তা সত্ত্বেও তারা যখন এই সমস্ত প্রশ্ন করে, তাহলে আমি ওই বক্তব্য আমি আর ওইটা নিয়ে কোনো ভিডিওই করব না। এবার আপনার দেশে আপনারা খেতে পেলেন কি না পেলেন আমার থরি বয়ে গেল, আমি না খেয়ে রয়েছি, আমি তো না খেয়ে নেই। এই যত উদ্গান্ডু আছেন না, আমার চ্যানেল ছেড়ে বেরিয়ে যান। আমার সাবস্ক্রাইবার নিয়ে আমার চিন্তা নিয়ে আমি সাবস্ক্রাইবারের পেছনে দৌড়াই না, আমার দরকার নেই। একজন সাবস্ক্রাইবার থাকলেও আমি ভিডিও করব, কিন্তু আপনাদের মতো উদ্গান্ডু ভিউয়ার যেন ইমিডিয়েটলি বেরিয়ে যায়, আমি তার জন্য বিনীত প্রার্থনা করছি। এবার আসি অন্য প্রসঙ্গে, বকাবকি হয়ে গেছে, এ তো চলেই আমাদের মধ্যে। বিষয়টা এখন ভেনেজুয়েলা, ভেনেজুয়েলায় যে কাণ্ডটা হয়েছে তাতে সব থেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে চীন। আর চীন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, চীন এখন বদলা নেওয়ার জন্য চেষ্টা করবে। সেক্ষেত্রে সব থেকে বড় মুশকিলে পড়বে চীনের সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত রাষ্ট্রগুলো, বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে কে আছে? একটা রয়েছে পাকিস্তান, একটা রয়েছে বাংলাদেশ। আমি কেন এখন বসলাম এই ভিডিওটা করতে, দেখুন বাংলাদেশের ভেতরে কি চলছে আপনারা কতটা জানেন কতটা জানি না, আমি বলে দিচ্ছি আপনাদের। আমি জেনেছি বলে আপনাদের বলছি যে আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি কিন্তু আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নয়। আমি ওটা ভুল করে আমার মুদ্রা দোষে বেরিয়ে যায় আমাদের। আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 30 মিলিয়ন ডলার দিয়ে একটা চুক্তি করেছিলেন, মিসাইল কিনবেন চায়না থেকে। সেই চুক্তিটি রদ হয়ে গেছে। চায়নার রাষ্ট্রদূতকে ডেকে উনি বলে দিয়েছেন এই চুক্তি আমার দরকার নেই, আমরা মিসাইল কিনবো না। কারণ তার কাছে একটা খবর পৌঁছেছে যে ভেনেজুয়েলায় ঢুকে যদি এভাবে তুলে আনতে পারে প্রেসিডেন্টকে, ইউনাইটেড নেশন কাউন্সিলে বসে হয়তো আমেরিকা কার কাছে অভিযোগ জানাবে। তারপর আজকে সকালবেলা মার্কো রুবিওর কাছ থেকে একটা ফোন আসে ডক্টর জয়শঙ্করের কাছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলা সংক্রান্ত। তারপর ইতিউতি ফিসফাস শুরু হয়। যে ভারত যদি এই ধরনের কোনো অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশ কতটা ঠেকাতে পারবে। ধরুন একই ধরনের অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে ভারত করলো, বাংলাদেশের আটকাবানোর ক্ষমতা কতটুকু? ভেনেজুয়েলা তো লড়াকু সৈন্যবাহিনী ছিল, প্রচুর টাকা দিয়েছিল, এখানেও প্রচুর টাকা যাচ্ছে, এমনি এমনি সব হচ্ছে না তো, বিলিয়নস অফ রুপিস খরচা হচ্ছে।
আপনারা মনে করেন এমনি এমনি সব হচ্ছে। তো এখন তারপরেতে খলিলুর রহমান এই খবরটি পেয়ে খলিলুর রহমান যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন যে চায়নার সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে দিন, না হলে কিন্তু ইউএস আমাদের ছাড়বে না। কারণ চায়না কিন্তু কাউকে বাঁচাতে যাবে না। চায়না এখন ভাবছে নিজে বাঁচবো কি করে। ইরানে তক্তাপালট হলো বলে খামেনি যে কোনো সময় খামেনি পালাবে, রাস্তায় পুরো মানুষ নেমে গেছে। আর যত মন্ত্রী শান্তি ফান্তি সব রয়েছে না, যারা চলো 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 সাইরেন বাজছে, মন্ত্রী আসছে, গার্ড দিচ্ছে, স্যালুট দিচ্ছে, সব তারা এখন বিদেশি এজেন্সির সঙ্গে যোগাযোগ করছে, ভাই প্রাইভেট জেটে আমি চলে যাচ্ছি, আমার আশ্রয়টা ব্যবস্থা করে দাও। এই যখন হাসিনা যখন পতন হলো, মন্ত্রীরা গেল কোথায়? যে যা সাড়ে ষাট কেটে পড়েছে, সবাই কিন্তু তার এক্সিট রুট ঠিক করে রাখে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক্সিট রুট রাখেননি। উনি যাবেন কোথায়? এখন তিনি নিঃসঙ্গ একা যমুনায় বসে থাকেন। তার আশেপাশে যে সমস্ত উজ্জ্বল জ্যোতিষ্করা ঘুরে বেড়াতো, তারেক রহমান দেশে ফেরার পর সে উজ্জ্বল জ্যোতিষ্করা সমস্ত হাওয়া হয়ে গিয়েছে। তারা এখন সব তারেক রহমানের দিকে সব ভিড়তে শুরু করে দিয়েছে। তার অফিস, তার বাড়ি, তার যেখানে যেখানে যাচ্ছে, তারা ওখানে গিয়ে এতদিন যারা হাত জোর করে কাচুমাচু অবস্থায় ডক্টর ইউনূসের সাক্ষাৎ করার জন্য যারা লবিতে বসে থাকতেন বা ওয়েটিং রুমে বসে থাকতেন, তারা এখন ওই সমস্ত ছেড়ে দিয়ে তারা চলে গেছেন। ডক্টর ইউনূসের পাশে কিন্তু আর কেউ নেই। এই মুহূর্তে ভারতবর্ষ করবে কি না আমি জানি না। মার্কো রুবিওর সঙ্গে কি কথা হয়েছে জয়শঙ্কর, সে তো আর আমাকে বলবে না, আমি জানিও না। তবে খুব হালচাল দেখছি, বেশ হালচাল দেখছি। এতে কিন্তু ভারতের কেউ যাবে আসবে না। এই যে ভেনেজুয়েলায় যে এত বড় কাণ্ডটা হয়ে গেল, ভারতের কেউ যায় আসবে না। না রাশিয়ার কিছু হবে, না ভারতের কিছু হবে। ঝাড়টা খেলে হচ্ছে চীন। 90% অয়েল আসতো ভেনেজুয়েলা থেকে, পুরোপুরি ক্যাপচার হয়ে গেছে আমেরিকার হাতে। আর আমেরিকার সঙ্গে তো লেভারেজ নিয়ে তো কষাকষি হচ্ছে, কে কত লেভারেজ নিতে পারে। এখন চায়না বলেছে আমি এক বিন্দুও আমি ওই রিয়ার আর্ট দেবো না। এবার আমেরিকা যদি বলে আমি ভেনেজুয়েলা থেকে এক বিন্দু অয়েল যাবে না, তাহলে পরে চায়নার কি হবে? চায়না তো সেকেন্ড ফ্রন্ট তো খুলে রাখিনি, আমাদের তো 100টা ফ্রন্ট খোলা আছে। দুবাই থেকে আমির থেকে রাশিয়া পর্যন্ত সব আমাদের কন্ট্রাক্ট করা রয়েছে, সেখান থেকে আমাদের তেল আসে। রাশিয়াকে মানে ভারতের কেউ যায় আসে না। আর আমেরিকা এটা বুঝেছে যে আমাদের ভুলে আমাদের বন্ধু, এত বছরের বন্ধু আমাদের ভুলে চায়নার কাছে চলে গিয়েছে। সেই ভুলটা হচ্ছে আমাদের ভুল, সেই ভুল আমরা শোধরাতে হবে, আমাদের শোধরাতে হবে। যেটা মার্কো রুবিও, জেডি ভান্স ফোন করে জয়শঙ্করজিকে বলেছিলেন, আমি কপিও করেছিলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের ভুল ভুলে যান, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ট্রাম্পও জানেন যে তিনি ভুল করেছেন, ফলে রাগটা ভারতবর্ষের ওপরে কিন্তু পড়বে না। হ্যাঁ, ভারতবর্ষের সঙ্গে ট্রেড ডিল হচ্ছে না, সেটা আলাদা জিনিস, কিন্তু ভারতবর্ষ কোনোদিনও মানে পিঞ্চ করেনি আমেরিকাকে। মাদুরো কি করেছে? মাদুরোর কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যান। মাদুরো ট্রাম্পের ব্যাকইয়ার্ডে বসে মাদুরো ট্রাম্পের ডলারকে ডলারাইজ করে দিয়েছিল, পুরো ইয়েনে তেল বেচছিল। চীনকে যত তেল বেচেছে সেটা পুরোটা হচ্ছে চীনা অর্থে। এবং এখানেই থামেননি, তিনি বলেছেন যে 2024 সালে যে আমরা ডলারাইজেশন করে ফেলেছি, আমাদের আর ডলারের প্রয়োজন নেই। এখন আমেরিকা দেখছে তার ব্যাকইয়ার্ডে একটা দেশ সমাজতন্ত্রের পথে যাচ্ছে,
ইন্ডিপেন্ডেন্টলি সে অর্থনীতি করছে, তার আমার অঞ্চলের মধ্যে বসে সে অন্যকে তেল বেচছে 90%, নিজে 10% ব্যবহার করছে, অথচ আমি তেল পাচ্ছি না। একটা অফার তাকে দেওয়া হয়েছিল মাদুরোকে, যে আপনি যে দেশে যাবেন আপনি চলে যান, যত অর্থ চাই তত অর্থ তত সম্পদ নিয়ে আপনি চলে যান, আমরা আপনাকে যেতে দিচ্ছি, সেফ এক্সিট দিয়ে দিচ্ছি, আপনার পরবর্তী যে কোনো সাকসেসর হবে সেটা আমরা আমাদের পছন্দ মতো সাকসেসর বসিয়ে দেবো। মাদুরো মানেননি। মাদুরো মনে করেছিলেন চীন আমাকে বাঁচিয়ে দেবে। এদিকে চীন যখন ওখানে উপস্থিত, চীনের যত মানে লোক ওখানে উপস্থিত, তারা মিটিং করা 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা পরে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন। আর সমাজ মাধ্যমে যে ছবিটা বেরিয়েছে, একটা ভিডিও বেরিয়েছে, নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছেন, হাতে হাত করা, একটা দেশের প্রেসিডেন্ট যাচ্ছে, সারা জীবনটা চলে গেল। এবং কতটা ঠিক কতটা ভুল সেটা ইতিহাস বিচার করবে। এখনো পর্যন্ত কেউ ইরাক নিয়ে, কেউ আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলে না। ফলে এখন গভীর চিন্তায় ডক্টর ইউনূস, যে তার কি হবে। নিঃসঙ্গ যমুনায় এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা কোথায়, আমি কি করে পালাবো। উনি ভাবুন, আমরাও দেখতে থাকি, তবে ভারত কি করবে তা কিন্তু আমি জানি না, এটা আগেই বলে দিলাম। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনা শৃঙ্খলা কি ভেঙে পুরো চুরমার। সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ একের পর এক দেখে যেটি মনে হচ্ছে যে বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর শীর্ষ বাহিনী সেনাবাহিনী, এবং শৃঙ্খলায়ও শীর্ষে, সেই বাহিনীর শৃঙ্খলাও কি ভেঙে চুরমার হয়ে গেল, এমনটাই সার্বিক অবস্থা বিবেচনায় মনে হচ্ছে। আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মরত গোয়েন্দা সংস্থার প্রধান কোনো বিশেষ রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে দলটির শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করেছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ গত শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই ঘটনা দেশের গোয়েন্দা ও সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায় এনএসআই মহাপরিচালক শনিবার দুপুর 12:15 গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি সদ্য প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকে মুহ্যমান তারেক রহমানের সঙ্গে দুপুর 1:21 পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক করেন। সাধারণত এ ধরনের বৈঠক শীর্ষ নেতাদের বাসভবনে বা গোপনীয় কোনো স্থানে হলেও এবার তা কোনো প্রকার রাগ ঢাক ছাড়াই দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়াকে অপ্রত্যাশিত ও প্রথা বহির্ভূত বলে অভিহিত করা হচ্ছে। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার 5 দিন পর 2024 সালের 13 আগস্ট মেজর জেনারেল ফরিদকে এনএসআই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তাকে ঘাটাইল ভিত্তিক 19 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টি বিবেচনায় থাকলেও তা কার্যকর হয়নি। প্রতিরক্ষা সূত্রগুলোর মতে গত 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং চাকুরিরত সেনা কর্মকর্তা সামরিক বিধি উপেক্ষা করে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজার সময়ও অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে টিস্যু পেপার এগিয়ে দিতে দেখা যায়, জানিয়ে সামরিক মহলে অস্বস্তি তৈরি হয়েছে। এই সেনা কর্মকর্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 25 জন সেনা কর্মকর্তার গ্রেপ্তারের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরে আলোচনায় এসেছিলেন এবং
জনমানসে পরিচিত হয়ে উঠেছিলেন। এছাড়া বেগম জিয়ার জানাজার দিন সেনাবাহিনীর দীর্ঘদিনের প্রথা ও কঠোর বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং 2 জন সৈনিককে পুষ্পস্তবক বহন ও মার্চ করতে দেখা যায়, যা প্রোটোকল বহির্ভূত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং এখনো সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় কোনো নির্বাহী পদে আসীন হননি। এমন পরিস্থিতিতে তার সঙ্গে চাকরিরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের অতি উৎসাহী আচরণ এবং সামরিক শিষ্টাচার লঙ্ঘনের বিষয়টি সামরিক বাহিনীর শৃঙ্খলার জন্য শুভ লক্ষণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে আমরা মনে করে নিতেই পারি যে আসলে সেনাবাহিনীর শৃঙ্খলা বাংলাদেশের সব বাহিনী ভেঙে ফেলানো হয়েছে। সেনাবাহিনীটা অবশিষ্ট ছিল। আমরা গত ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কণ্ঠে শুনেছিলাম যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনী এখনো টিকে আছে, সেই বাহিনীকে নিয়ে কাটাছাড়া করবেন না, এমনটা তিনি বলবার চেষ্টা করেছিলেন। কিন্তু তার বাহিনী, জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনী কি করছে, যে সব কর্মকাণ্ড করছে, আমি যদি ধরে নেই যে তারেক রহমান দেশে এলেন, দেশে আসা থেকে শুরু করে তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হলো, তিনি কি আসলে এমন প্রোটোকল পান কিনা? হ্যাঁ, তিনি যদি এসএসএফ নিরাপত্তা পান, এসএসএফ এর নিরাপত্তা পাবেন, কিন্তু সেনাবাহিনী যেভাবে প্রোটোকল দিয়ে তাকে আনলো দেশে, পরবর্তী সময়ে খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে জানাজার সময়কালে আমরা যে চিত্র দেখলাম এবং যে প্রোটোকল দেখলাম এবং গোপনে বা প্রকাশ্যে দলীয় কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তারা বৈঠক করছেন, এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এবং এই উদাহরণগুলো থেকে এটি স্পষ্ট হয় যে বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, শৃঙ্খলা বলতে কিছু নেই। সেনাবাহিনীও রাজনীতি করা শুরু করে দিয়েছে। এই রাজনীতির লংজিভিটি কতটুকু, টেকসই কতটুকু হবে, এটা কি সাস্টেইনেবল হবে? যারা এই অতি উৎসাহী হয়ে কাজ করছেন তারা কি একবারও চিন্তা করেন না যে এই যে সেনা কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছে এই সময়, সেটি বৈধ হোক আর অবৈধ হোক, শীর্ষ জেনারেল জেলে বন্দী হয়ে আছেন, মেজর জেনারেল পর্যন্ত সিভিল জেলে বন্দী হয়ে আছেন। জিয়াউল হাসান, এই মুহূর্তে জিয়াউল হাসানের কথা মনে হচ্ছে, এরকম বিশেষ আদালতের ক্যান্টনমেন্টে বন্দী হয়ে আছেন। আজকে যারা অতি উৎসাহী ভাব দেখাচ্ছেন, কালকে যে তাদের এই পরিণতি হবে না, এই চিন্তাটা কি হয় একবারও? আসলে যখন মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন মানুষ অন্য কিছু ভাবতে পারে না। এখন যারা দায়িত্বে আছেন তারা মনে করছেন না, আর কখনো এই ধরনের পরিস্থিতি হবে না, আমরা যে কক্ষপথে আছি এই কক্ষপথ থেকে বিচ্যুত হব না। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলে। যুগে যুগে অতি বাড়াবাড়ির ফল ভালো হয় না। সেনাবাহিনীও শৃঙ্খলা যে নেই, ওয়াকার বাহিনীর যে শৃঙ্খলা নেই, এই ঘটনাগুলো তা সুস্পষ্ট করে মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের আসলে আশা ভরসার জায়গা আর নেই। সেনাবাহিনীও যে আমাদের উদ্ধার করবে খুব সহসা, সেনাবাহিনীও আর মাত্র কয়েকদিন, আজকে আমরা 5 জানুয়ারি কথা বলছি, 12 ফেব্রুয়ারি, এক মাসের কয়েকদিন বেশি সময় সেনাবাহিনী যেন আয়োজন করে আগে থেকেই ক্ষমতা একজনের হাতে দিয়ে দিয়েছে। নির্বাচনের আগেই আমরা একজনকে প্রধানমন্ত্রী রূপেই দেখছি মনে হয়, এমনটা রিয়াক্ট করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকেই। এর পরিণতি বা এর পরিণাম ভালো হবে না, এটা আমরা বুঝতে পারছি। বিএনপির সমর্থন আছে, ঠিক আছে, মেনে নিলাম। কত % সমর্থন আছে? এই যে নির্বাচনটা হচ্ছে, এটা তো একটা একপাক্ষিক নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনে সেনাবাহিনী যদি সহযোগিতা করে, মাঝখানে আমরা অনেক আলাপ শুনেছিলাম যে সেনাবাহিনী একটি অংশ এই নির্বাচনের পক্ষে নয় বা একতরফা নির্বাচনের পক্ষে নয়, কিন্তু সেই অংশটি আসলে খানিকটা জিম্মি হয়ে গেছে। এই অতি রাজনৈতিক অংশটির কারণে, অতি বিএনপি পন্থী অংশটির কারণে সেটি জিম্মি হয়ে গেছে। সেটি খানিকটা নীরব এই মুহূর্তে, সেটি যে কোনো সময় সরব হবে না এটি বলা যায় না। আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্তই।